ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আশা করি সকলে কুশলেই আছো। আজকের এই ভিডিওতে আমি স্থানাঙ্ক জ্যামিতির একটি বিশেষ টার্ম নিয়ে আলোচনা করব, যে টার্মটি স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে তোমাদের প্রায়শই শুনতে হবে। আর সেই টার্মটি হলো লোকাস বা সঞ্চারপথ। আমরা প্রথমেই জেনে নিই যে সঞ্চারপথ বা লোকাস সেটি কি না। লোকাস হলো বা সঞ্চারপথ হলো একটি গতিশীল বিন্দু, কোনো সমতলে গতিশীল একটি বিন্দু, তার উপরে যদি কিছু জ্যামিতিক শর্ত আরোপ করা হয়, তাহলে সেই বিন্দুটি যে পথ অতিক্রম করবে সেই পথটিকে বলা হয় ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথ। If a point moves on a plane under some geometrical condition applied on it, then the path traces out by the moving point is called the locus of the moving point. এই যে পাথটি, একটা বিন্দু যে পথ দিয়ে যাচ্ছে সেই পথটি অবশ্যই একটি রেখা হবে, এবং তার যদি আমরা অ্যালজেব্রিক ফর্ম দিই, দ্য অ্যালজেব্রিক ফর্ম of the path, that means the equation of that path, the equation which represents the path is called equation to the locus, or simply we say locus. কারণ আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে জিওমেট্রি স্টাডি করি উইথ দ্য হেল্প অফ অ্যালজেব্রা। তাহলে কি দাঁড়ালো? যে একটি গতিশীল বিন্দু কোনো সমতলে গতিশীল হলে সেই বিন্দুটির উপর যদি জ্যামিতিক শর্ত আরোপ করা হয়, তাহলে সেই আরোপিত শর্তকে সিদ্ধ করে বিন্দুটি গতিশীল হলে যে পথ দিয়ে বিন্দুটি অতিক্রম করবে সেই পথটিকে বলা হয় সেই বিন্দুর সঞ্চারপথ। দ্য পাথ ট্রেসেস আউট বাই দ্য মুভিং পয়েন্ট on which some geometrical conditions are applied is called the locus of the moving point. এবার আমরা শিখে নেব কোনো বিন্দুর লোকাস কি করে আমরা বের করি। ধরা যাক একটা বিন্দু, আমি একটু বোর্ডে দেখাই যে একটা বিন্দু এই ধরো এই পথ দিয়ে গতিশীল আছে। তো সেই বিন্দুটি বিভিন্ন অবস্থান দিয়ে এই রাস্তাটা দিয়ে হেঁটে চলেছে, কিন্তু তার উপরে যে জ্যামিতিক শর্তটি আরোপ করা হয়েছে ওই বিন্দুর প্রতি অবস্থানের জন্যে সেই জ্যামিতিক শর্তটি কিন্তু পালিত হবে। তো আমরা কি করি, ওই বিন্দুটির একটা নির্দিষ্ট অবস্থানে, ধরা যাক এইখানে যখন বিন্দুটি রয়েছে, সাপোজ পি উইথ দ্য পজিশন অফ দ্য পয়েন্ট, একটা সার্টেন সময়েতে, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট অবস্থান পি এর তার গতিপথের ওপরে, সেই অবস্থানে আমাদের রেফারেন্স ফ্রেম অনুসারে তার স্থানাঙ্কটাকে আমরা কনসিডার করি, মানে স্থানাঙ্কটাকে আমরা দেখে নিই। Let us consider the coordinate of point P at this position, তাকে আমরা বলছি ধরো h, k। তো এই জায়গাতে যেহেতু P জ্যামিতিক শর্তটাকে পালন করবে, তাই কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে নির্দিষ্ট সম্বন্ধটি কিন্তু এখানে পালিত হবে। পি এর অবস্থান যদি আরো অন্য জায়গায় যায় সেখানেও পালিত হবে, অর্থাৎ গতিশীল বিন্দুটির যে কোনো অবস্থানে প্রদত্ত যে জ্যামিতিক শর্ত সেটি কিন্তু পালিত হবে। তাহলে আমরা কি করি প্রথমে, না এই নির্দিষ্ট অবস্থানে গতিশীল বিন্দুটির স্থানাঙ্কটা কনসিডার করি বা দেখে নিই সেই স্থানাঙ্কটা কত। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে সেই জ্যামিতিক শর্তটা ওই জায়গাতে আরোপ করলে পরে এই কোঅর্ডিনেটের দুটো যে রয়েছে অ্যাবসিসা এবং অর্ডিনেট, তাদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করি। তো
তো সেই যে রিলেশনশিপটা তারপরে কি করা হয় না, চলস্থানাঙ্ক দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়। এইচের জায়গাতে এক্স এবং কে এর জায়গাতে ওয়াই বসিয়ে আমরা সমীকরণটাকে তৈরি করি। যেটি পাই সেই সমীকরণটি ওই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হয়। আমরা দু একটা এক্সাম্পল নিয়ে কিভাবে সঞ্চারপথ বের করতে হবে সেটি একটু দেখে নিই। দেখে নেওয়া যাক। একটা অঙ্ক নিয়ে নিচ্ছি আমি। একটি অঙ্ক নিয়ে নিয়েছি আমি বোর্ডে। অঙ্কটি হলো যে বিন্দু 2,3 এবং 4,-1 এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী সেই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে বিন্দুটির ওপরে এই জ্যামিতিক শর্তটাই আরোপ করে দেওয়া হয়েছে যে বিন্দুটি যেখানেই যাক না কেন এই দুটো বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলতে হবে তাকে। অলওয়েজ মুভিং পয়েন্ট মেনটেন ইকুয়াল ডিস্টেন্স ফ্রম পয়েন্ট 2,3 and 4,-1. So, how can we find the equation to the locus? Now let us consider the coordinates of the moving point. Let P be the moving point, and let us consider the coordinates of the moving point for any particular position be h, k. যেটি আমরা বলছিলাম যে P বিন্দুর একটি নির্দিষ্ট অবস্থানে তার স্থানাঙ্কটা ধরে নিলাম h, k। তাহলে কি হলো, ওই অবস্থান থেকে 2,3 যা দূরত্ব হবে 4,-1 এই বিন্দুরও সেই একই দূরত্ব হবে। অর্থাৎ আমি এবার তাহলে h, k অবস্থান থেকে 2,3 অবস্থানের দূরত্বটা নির্ণয় করব। আর আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র অলরেডি জানি। দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তো তাদের অন্তর্বর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা নবম শ্রেণীতে পড়েছি এবং আমরা একাদশ শ্রেণীতেও আমরা ঝালাই করেছি সেটা। যাই হোক, তাহলে h, k থেকে 2,3 এর দূরত্ব হবে √h-2 তার হোল স্কোয়ার প্লাস k-3 তার হোল স্কোয়ার, এত একক। ডিস্টেন্স বিটুইন h, k and 2,3 is equal to √h-2 হোল স্কোয়ার প্লাস k-3 হোল স্কোয়ার ইউনিট। এখন আমরা বের করব h, k থেকে 4,-1 এই পয়েন্টের ডিস্টেন্স। Let us find the distance between h, k and 4,-1, and it is √h-4 whole square plus k-1, that means k plus 1 whole square. This is distance between h, k and 4,-1. And the geometrical condition is point P moves in such a way that these two distances are always equal. এই শর্তটা কোনো অবস্থানের জন্যই গতিশীল বিন্দু P লঙ্ঘন করবে না। তাহলে এই অবস্থানের জন্যও করবে না, অর্থাৎ এই অবস্থানের জন্য আমি ওই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে h এবং k এর মধ্যে একটা সম্বন্ধ পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। অর্থাৎ এবার আমরা যদি এটাকে একটু এই সম্পর্কটাকে একটু সরল করে নিই, ইফ উই সিম্পলিফাই দিস রিলেশন, তাহলে কি হবে যে h আর k এর মধ্যে সম্বন্ধটা তৈরি হয়ে যাবে। সম্বন্ধ তৈরি হয়ে গেছে, কিন্তু সেটা সরল মানটা আমরা করতে চাইছি। তাহলে কি করব, উভয় পক্ষে বর্গ করে দিই। উভয় পক্ষে বর্গ করে দিলে হবে স্কোয়ারটা রুটটা উঠে যাবে, অর্থাৎ h মাইনাস অর h-2 হোল স্কোয়ার প্লাস k-3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু h-4 হোল স্কোয়ার প্লাস k প্লাস 1 হোল স্কোয়ার। এবার কি করব, এই যে হোল স্কোয়ারগুলো রয়েছে সূত্রের সাহায্যে a প্লাস বি বা a মাইনাস বি যে সূত্র যেখানে যেটি লাগবে
সেটা দিয়ে আমরা এটাকে ব্রেক করে দেব। তাহলে কেমন হবে সেটা দেখো, h মাইনাস 2 হোল স্কোয়ার, তার মানে h স্কোয়ার মাইনাস 4h প্লাস 4, k মাইনাস 3 হোল স্কোয়ার, দিস ইজ k স্কোয়ার মাইনাস 6k প্লাস 9 ইজ ইকুয়াল টু, এগেন এই পাঁচটার কাজ করব, অর্থাৎ h স্কোয়ার মাইনাস 8h প্লাস 16 প্লাস k প্লাস 1 হোল স্কোয়ার, k স্কোয়ার প্লাস 2k প্লাস 1। তারপর আমরা করব সব টার্ম একদিকে নিয়ে যাব, সবকটা টার্মকে একদিকে নিয়ে যাব, দেখি কি হয়। তাহলে কি হবে দেখো, h স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস k স্কোয়ার মাইনাস 6k প্লাস 9, আর এগুলোকে যদি নিয়ে চলে আসি তাহলে হবে h স্কোয়ার প্লাস 8h মাইনাস 16 মাইনাস k স্কোয়ার মাইনাস 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো, h স্কোয়ারের টার্ম ক্যান্সেল হয়ে গেল, k স্কোয়ারের টার্ম সেটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি হবে, এবার আমরা একটু হিসেব করি এবং সেটা আমি একটু উপরের দিকে লিখছি, এই জায়গাতে অর্থাৎ এইখানটাতে লিখছি। দেখো মাইনাস 4h এখানে প্লাস 8h, তাহলে আমি পেয়ে যাচ্ছি 4h, h এর টার্ম নিয়ে আমার কাজ হলো, আর কোনো h এর টার্ম নেই। k এর টার্ম কি রয়েছে দেখো, এখানে মাইনাস 6k এখানে মাইনাস 2k, অর্থাৎ হয়ে গেল মাইনাস 8k, k এরও আর কোনো টার্ম নেই। এবার কনস্ট্যান্ট টার্ম যেটি রয়েছে এখানে প্লাস 4 প্লাস 9 মাইনাস 16 মাইনাস 1, তাহলে 9 আর 4 13, 9 প্লাস 4 13, এটা প্লাস এবং মাইনাস রয়েছে তোমার মাইনাস 16 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 17। তো আলটিমেটলি হয়ে যাচ্ছে এখানেতে মাইনাস হবে, অর্থাৎ মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। দেখো এরকম আসছে কিনা, যে 4h আরেকবার চেক করে নাও, যে মাইনাস 4h প্লাস 8h অর্থাৎ প্লাস 4h মাইনাস 6k মাইনাস 2k মাইনাস 8k, 4 প্লাস 9 13 মাইনাস 16, তার মানে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4। অর্থাৎ আমরা h এবং k এর মধ্যে এই সম্পর্কটি পেলাম, যেখান থেকে আমি যদি 4 কমন নিয়ে নিই তাহলে হবে 4 ইন্টু h মাইনাস 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই 4টা আমি ডিভাইড করে দিতে পারি, অর্থাৎ তাহলেই আমরা পেয়ে যাব, দেখো যে h মাইনাস 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ h এবং k যে স্থানাঙ্কটা আমরা যে অবস্থানে স্থানাঙ্কটা কনসিডার করেছিলাম পি বিন্দুর, তার x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্কের মধ্যে সম্বন্ধ একটা তৈরি হয়ে গেছে, সরলভাবে সম্বন্ধ তৈরি হয়েছে। সম্বন্ধ তৈরি তো এখানেই হয়েছিল, তাকে আমরা সরল করে এই জায়গায় নিয়ে গেলাম, যেটা আমি বক্স নোটেশনে এখানে দিয়েছি। এবার কি হবে, পি বিন্দুর যে অবস্থানের জন্য এই সম্বন্ধটা পেয়েছি, প্রতিটি অবস্থানে সিমিলার সম্বন্ধ আমরা পাব। তাই কারেন্ট কোঅর্ডিনেটস দিয়ে বা চল স্থানাঙ্ক দিয়ে আমরা যদি রিপ্লেস করে দিই h এবং k কে, if we replace h and k by the current coordinates, that means x in place of h and y in place of k, h এর জায়গায় x এবং k এর জায়গায় y বসিয়ে আমরা এই ক্ষেত্রে গতিশীল বিন্দুটির সঞ্চার পথ পেয়ে যাব। অর্থাৎ কি হবে দেখা যাক, আমি এটাকে মুছে দিই। অতএব নির্ণেয় আমি লিখতে পারি সঞ্চার পথের সমীকরণ, h এর জায়গায় x বসাবো, k এর জায়গায় y বসাবো, তাহলেই সমীকরণটি তৈরি হয়ে গেল।
তো এইটি হচ্ছে ওই জ্যামিতিক শর্ত সিদ্ধ করে ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। আমরা ইচ্ছে করলে এটাকে x - 2y = 1 কনস্ট্যান্টটাকে ডান দিকে লিখতেই পারি। তাহলে আমরা পেয়ে গেলাম সঞ্চার পথের সমীকরণ যখন বিন্দুটির উপরে শর্ত আরোপিত ছিল এরকম দুটো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়েছিল। আরও একটা অঙ্ক নিয়ে নিই, পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই। দেখো অঙ্কটা হচ্ছে একটি গতিশীল বিন্দু P তার যে কোনো অবস্থানে স্থানাঙ্ক twice t plus 1 divided by 3t minus 2, t minus 1 divided by t plus 1, যেখানে t একটি পরিবর্তনশীল প্যারামিটার। P বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এখানে একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি যে জ্যামিতিক শর্তটা এমনভাবে দেওয়া আছে যে যে অবস্থানেই বিন্দুটা আসুক না কেন তার স্থানাঙ্কটা হবে ঠিক এই আকারে 2t plus 1 divided by 3t minus 2, t minus 1 divided by t plus 1। অর্থাৎ লক্ষ্য করে দেখো যে x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্কের মধ্যে t এই প্যারামিটারটি সম্বন্ধ স্থাপন করেছে। t এর প্রতিমানের জন্য আমরা গতিশীল বিন্দুটির এক একটি অবস্থান পাব। ফর এভরি ভ্যালু অফ t we can get the position of point P different times। তো সেই রকমেরই কোনো একটা নির্দিষ্ট অবস্থানে আমরা ওই P বিন্দুর স্থানাঙ্কটি কনসিডার করে নেব। Let us consider the coordinates of the moving point P for any particular position b h, k। তাহলে P বিন্দুর স্থানাঙ্কটাকে একটি নির্দিষ্ট অবস্থানে h, k এটি আমরা কনসিডার করে নিলাম ঠিক আগের মতো। আগের অঙ্কতে আমরা যে পদ্ধতিতে এগিয়েছি এখানেও ঠিক একই পদ্ধতিতে আগাবো। তো যেখানেই P থাক না কেন P বিন্দুর x স্থানাঙ্ক P এর সেই মানের জন্য যা হবে এই ফর্মে থাকবে এবং y স্থানাঙ্কটি এই আকারে থাকবে। তাহলে আমরা লিখতেই পারি যে h is equal to 2t plus 1 divided by 3t minus 2 এবং k সমান t minus 1 divided by t plus 1। এবার দেখো আমাদের হাতে এই জিনিসটি রয়েছে। এর পরের স্টেপ ছিল কি না h এর সাথে k এর সম্বন্ধ স্থাপন করা, আর সেই সম্বন্ধটা এই তৃতীয় ব্যক্তি t তার মারফত কিন্তু আমরা স্থাপন করে ফেলতে পারবো। তাহলে দেখো আমি যদি এই সম্পর্ক থেকে t এর মান h এর আকারে বের করি এবং এখানে t এর মান k এর আকারে বের করি এবং তাদেরকে যদি তুলনা করে দিই তাহলে কিন্তু h এবং k রিলেটেড হয়ে যাবে। দেখে নিই সেটা। তাহলে এখানে আমি কিভাবে t এর মান বের করব না আড়াআড়ি গুণ করে নিই। তাহলে কি হবে না দেখো যে 3 আমি h এর সাথে গুণ করছি 3ht minus 2h is equal to 2t plus 1। t এর টার্মস একদিকে নিয়ে নিলাম 3ht minus 2t is equal to 2h plus 1। এই 2h আমি ডান দিকে সরিয়ে নিলাম। এখানে এবারে আমি t কমন নিয়ে নেব। t কমন নিলে হবে 3h minus 2 is equal to 2h plus 1। তাহলে আমি t এর ভ্যালু কি পেয়ে যাই? অতএব t সমান 2h plus 1 divided by 3h minus 2। এটাকে আমি প্রয়োজনে নাম্বারিং করে দিতে পারি। ধরো এটাকে বললাম নাম্বার 1। এই পাশ থেকে আমি t এর মান নির্ণয় করব ঠিক একইভাবে আড়াআড়ি গুণ করছি। দেখো kt plus k is equal to t minus 1। t একদিকে নিয়ে আসি kt minus t is equal to এই k যদি এ পাশে চলে যায় তো minus k minus 1। অর্থাৎ আমি t কমন নিচ্ছি তাহলে k minus 1
সমান হয়ে গেল মাইনাস কে মাইনাস 1। টি এর ভ্যালু কত হবে না, অতএব টি সমান হবে যে মাইনাস কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1। আমি এটাকে নাম্বার 2 বলছি। দুটো সম্বন্ধ পেয়েছি, টি এর দুভাবে আমি মান পেয়েছি, একবার এইচ এর আকারে, একবার কে এর আকারে। এটি হলো টি এর মান এইচ এর আকারে, আর এটি হলো টি এর মান কে এর আকারে। তো আমরা যদি 1 নাম্বার এবং 2 নাম্বার তুলনা করে দিই, আমি বোর্ডের ওপরের অংশটা মুছে দিচ্ছি, আমার অঙ্কটাকে মুছে দিচ্ছি। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার তুলনা করে পাই কি পাবো না 2h plus 1 divided by 3h minus 2 is equal to minus k minus 1 divided by k minus 1। লক্ষ্য করে দেখো যে h এবং k রিলেটেড হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন কি করে করব না, আড়াআড়ি গুণ করে দিই, সিম্পল গুণ করে দিই, এবং আমি এই নিচের অংশটাকে মুছে দিচ্ছি। দেখো কি হয়, আমি গুণ করছি 2h plus 1 তার সাথে k minus 1, 2h plus 1 তার সাথে আমি k minus 1 গুণ করছি, আর 3h minus 2 তার সাথে minus k minus 1 গুণ করছি। গুণ করা যাক, ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে টুয়াইস h k প্লাস k দিয়ে গুণ করছি, k মাইনাস 1 দিয়ে গুণ 2h minus 1 is equal to, এখানে লক্ষ্য করো, minus 3hk plus 2k minus 3h plus 2। পরের কাজ আমি সব এক পাশে নিয়ে চলে আসবো, প্রতিটা জিনিসই এক পাশে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে, টুয়াইস hk প্লাস k মাইনাস 2h মাইনাস 1, সাইড চেঞ্জ করছি, তাহলে এটা প্লাস হয়ে গেল 3hk, এটা মাইনাস হয়ে গেল 2k, আবার এটা প্লাস হয়ে যাবে ও পাশে গিয়ে, আর এইভাবে দিস ইজ ইকুয়াল টু 0। এবার একটু সরল করে নিই। দেখো hk এর টার্ম রয়েছে 2hk প্লাস 3hk, তার মানে 5hk। h এর টার্ম লক্ষ্য করি, এখানে মাইনাস 2h, এখানে প্লাস 3h, অর্থাৎ প্লাস h হলো। k এর টার্ম প্লাস k মাইনাস 2k, তার মানে মাইনাস k হলো, k এর টার্ম হয়ে গেল। এবার আমার কনস্ট্যান্ট টার্ম লক্ষ্য করো যে মাইনাস 1 মাইনাস 2, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আরেকবার ভালো করে চেক করে নাও, 2hk প্লাস 3hk 5hk, k এর টার্ম প্লাস k মাইনাস 2k, তাহলে মাইনাস k, h এর টার্ম মাইনাস 2h প্লাস 3h, তাহলে প্লাস h, এবং কনস্ট্যান্ট টার্ম মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। অর্থাৎ h এবং k এর মধ্যে আমরা এই ধরনের সম্বন্ধটা পেলাম সরল আকারে। পরবর্তী কাজ কি, সঞ্চার পথের সমীকরণ পেতে গেলে h এবং k কে আমরা রিপ্লেস করব বাই দ্য কারেন্ট কোঅর্ডিনেটস। অতএব সঞ্চার পথের সমীকরণ হবে, অতএব নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ কি হবে, 5h এর জায়গায় h, k এর জায়গায় y, h এর জায়গায় x, k এর জায়গায় y, মাইনাস 3 is equal to 0। তো এটাই হলো ওই বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ, যে বিন্দুটি যে কোনো অবস্থানের জন্য
তার স্থানাঙ্কের শেপটা হচ্ছিল ওই রকম যে তোমার 2t + 1 ডিভাইডেড বাই 3t - 2 কমা t - 1 ডিভাইডেড বাই t + 1। এক্ষেত্রে আমরা ইচ্ছে করলে এই সমীকরণটাকে 5xy + x - y = 3 এভাবে লিখতে পারি, অর্থাৎ ধ্রুবক পদটাকে ডান দিকে সরিয়ে দিতে পারি। এই যে কোনো মানে রাখা যেতে পারে। তাহলে আশা করি সঞ্চার পথ কি এবং সঞ্চার পথ কি করে নির্ণয় করা যায়, সঞ্চার পথের সমীকরণ, এ ব্যাপারে তোমরা শিখে নিতে পারলে। 4টি মূল স্টেপ। প্রথমে গতিশীল বিন্দুটির কোনো নির্দিষ্ট অবস্থানের স্থানাঙ্ক কনসিডার করে নিতে হবে। তারপর প্রদত্ত জ্যামিতিক শর্ত ওই বিন্দুতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে যে স্থানাঙ্ক আমি কনসিডার করেছি, যদি h, k কনসিডার করি, তাহলে h এবং k এর মধ্যে সম্বন্ধ স্থাপন করতে হবে এবং তাকে সরল করতে হবে। সম্বন্ধটি পেয়ে যাওয়ার পরে আমরা করি কি, কারেন্ট কোঅর্ডিনেট দিয়ে বা চলস্থানাঙ্ক দিয়ে রিপ্লেস করে দিই। কারণ ওই বিন্দুতে যখন ওই শর্তটি পেয়ে আমরা একটা সম্পর্ক পেয়েছি, প্রতিটা অবস্থানে সিমিলার সম্পর্ক পাবো, তাই জেনারেলাইজ করে দেওয়া হয় ওই সম্বন্ধটিকে এবং সঞ্চারপথের সমীকরণটি আমরা পেয়ে যাই। তাহলে আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে উপভোগ্য হয়েছে। যারা প্রথম আমার ক্লাস করছো তাদেরকে বলি, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে আরও ক্লাস পেতে, তার নোটিফিকেশনটা সর্বাগ্রে পেতে বেল আইকন পুশ করে নোটিফিকেশন অন করে রাখো। ভালো থাকবে সকলে, আবারও দেখা হবে পরের ক্লাসে।